ডিস্ট্রেস প্রপার্টিগুলো হলো যে প্রপার্টিগুলার ওনার বিভিন্ন টাইপের হার্ডশিপ ফেস করতেছে। একটা কেউ কেউ ফিনান্সিয়াল হার্ডশিপ ফেস করতেছে, সে অর্থাৎ মর্গেজগুলো ভালো মতো দিতে পারতেছে না। অনেকে আছে লিগ্যাল কিছু ইস্যুজ আছে, ট্যাক্স লিয়েন খেয়ে বসে রয়েছে বা অন্য অন্য আরো কিছু ইস্যু। প্রকৃত যে রিয়েল এস্টেট মার্কেট বা এমএলএস যেটাকে আমরা বলি, এর বাইরে এসে এইটার যেটা বলছি, এর বাইরে এসেও আর কোনো উপায় আছে কি যেখান থেকে কম দামে বাড়ি কেনা যায়? আমরা অনেক সময় বাড়ি কিনতে চাই, হয়তো বাড়িটা আমাদের পছন্দ হয়েছে, চোখের বশবর্তী হয়ে বা আবেগের বশবর্তী হয়ে আমরা দেখা যাচ্ছে যে কম্পিটিশন, একটা অসম কম্পিটিশনে নেমে পড়ি। তো এই যে কম্পিটিশন নেমে পড়তে যে আমরা ওভার পে অর্থাৎ বেশি মূল্য দিয়ে ফেলি, অথবা এমনও আমরা দেখছি যে আস্কিং প্রাইস যা আছে তার থেকেও আমরা অ্যাবাভ দিয়ে বাড়ি কিনছি, মার্কেট ভ্যালুটা আমরা ঠিকমতো যাচাই করছি না। দেখতে একই রকম বা একই পিসারের বাড়ি, এটার উপরে আমরা একটা কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস করি। এটাকে আমাদের রিয়েল এস্টেটের ভাষায় বলে সিএমএ। এই রিয়েল এস্টেট এজেন্টদের কাছে বেশ কিছু টুলস আছে যেটা দিয়ে তারা সিএমএটা খুব ইজিলি বের করে ফেলতে পারে। আমরা অনেক সময় বাড়ি কিনতে চাই, হয়তো বাড়িটা আমাদের পছন্দ হয়েছে, চোখের বশবর্তী হয়ে বা আবেগের বশবর্তী হয়ে আমরা দেখা যাচ্ছে যে কম্পিটিশন, একটা অসম কম্পিটিশনে নেমে পড়ি। তো এই যে কম্পিটিশন নেমে পড়তে যে আমরা ওভার পে অর্থাৎ বেশি মূল্য দিয়ে ফেলি, অথবা এমনও আমরা দেখছি যে আস্কিং প্রাইস যা আছে তার থেকেও আমরা অ্যাবাভ দিয়ে বাড়ি কিনছি, মার্কেট ভ্যালুটা আমরা ঠিকমতো যাচাই করছি না। তো এটার ক্ষেত্রে আপনি একজন রিয়েলটর হিসেবে কি পরামর্শ দেবেন আমাদেরকে, যেটা হওয়া উচিত না উচিত না? থ্যাংক ইউ রানা ভাই, এটা অসম্ভব দারুণ একটা ইনোভেটিভ কোশ্চেন। আমি খুবই, আপনি একজন বিজ্ঞ লোক এবং বিজ্ঞ লোকের মতোই কোশ্চেনটা করেছেন। দেখুন, আমাদের যখন কোনো বায়ার একটা বাড়ি পছন্দ করে, তখন আমরা ওই বাড়িটার কাছাকাছি 2, 4, 10 ব্লকের ভিতরে রিসেন্টলি সেল হয়েছে অথবা রিসেন্টলি কন্ট্রাক্ট আউট হয়েছে, কন্ট্রাক্ট আউট মানে রিসেন্টলি আন্ডার কন্ট্রাক্টে গেছে, অথবা পেন্ডিং সেল এখনো আছে, এই বাড়িগুলোর উপরে লাইক কাইন্ড হাউস, লাইক কাইন্ড মানে দেখতে একই রকম বা একই পিসারের বাড়ি, এটার উপরে আমরা একটা কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস করি। এটাকে আমাদের রিয়েল এস্টেটের ভাষায় বলে সিএমএ। এই রিয়েল এস্টেট এজেন্টদের কাছে বেশ কিছু টুলস আছে যেটা দিয়ে তারা সিএমএটা খুব ইজিলি বের করে ফেলতে পারে। এখন এই সিএমএ করার সময় আমরা কি কি দেখি? আমরা দেখি যে বাড়িটার স্কোয়ার ফুটেজ কত, বাড়িটার বিল্ডিং সাইজ কত, বাড়িটার লট সাইজ কত, বাড়িটার বেডরুম কয়টা, বাড়িটার বাথরুম কয়টা, বাড়িটার কিচেন কয়টা। অর্থাৎ আমরা কম্পারিজনটা করি যে অ্যাপেল টু অ্যাপেল, অ্যাপেল টু অরেঞ্জ হলে হবে না, কম্পারিজনটা করতে হবে আপনাকে আপেলের সাথে আপেলের তুলনা করতে হবে। হ্যাঁ, অরেঞ্জের সাথে অরেঞ্জ। এখন অরেঞ্জের সাথে যদি অ্যাপেল করতে যান তখনই কিন্তু আপনার সঠিক প্রাইসটা বেরিয়ে আসবে না। তো এই ক্ষেত্রে আমাদের করতে হয়, আমরা ফাইনালি আরেকটা জিনিস দেখি যে বাড়িটার কন্ডিশন দেখি। আপনি জানেন নিউ ইয়র্কের বাড়িগুলো সব 1910 সাল থেকে 1950 সালের মধ্যে, 150-200 বছরের আগে, অনেক পুরনো বাড়ি। সো তখন আমরা কি করি, দেখি যে বাড়িটার ওকে কিচেনটা রিনোভেট করা আছে, বাথরুমটা রিনোভেট করা আছে, তাহলে প্রাইস একটু বাড়তেছে, ওকে এটার প্রাইস একটু বাড়বে। দ্বিতীয়ত আমরা দেখছি রোপে লিক আছে, ড্যামেজিং সিস্টেম এত ভালো না, বাড়িটা দেখতে পুরনো, তখন বলে দামটা একটু কমবে। এইভাবে আমরা কম্পেয়ার করে করে একটা রিয়েলিস্টিক প্রাইসে বের করি। এখন এই রিয়েলিস্টিক প্রাইসটা কিন্তু সেলারের আস্কিং প্রাইস না, বা এটা লোয়েস্ট প্রাইস না, বা এটা হাইয়েস্ট প্রাইস না, এটা হলো রিয়েলিস্টিক মার্কেট প্রাইস। আমাদের অনেক বায়ার মনে করে যে বাড়িটা পছন্দ হয়েছে, হয়তো সেলার আস্কিং প্রাইস করলো যে 8,50,000, সেই পাশাপাশি আরেকজন 8,40,000 এটা বিডিং করলো, সে 8,60,000 করতেছে শুধু। অর্থাৎ নিজেদের মধ্যে একটা কম্পিটিশন করে আবেগের বশবর্তী হয়ে ওরা বাড়িটা বেশিরভাগ সময় আমরা দেখছি ওভারপে করে। এবং এই ওভারপেটা বেশিরভাগ সময় হয় যখন তারা ইন্ডিভিজুয়ালি নিজে নিজে বাড়ি কিনতে যায়। আচ্ছা, কিন্তু আমাদের মতো যদি অনেক প্রফেশনাল এবং ক্রেডেনশিয়াল রিয়েল এস্টেট এজেন্ট আছে, তাদের কাছে গেলেও বলে দিবে যে বাড়িটা প্রকৃত মূল্য এটা। এখন আপনি যদি বেশি দামে কিনেন, এতে করে আপনি হয়তো বাড়িটার ওনারশিপ হবেন, ওনারশিপ আপনার নামে হবে, কিন্তু বাড়িটা দীর্ঘদিন ধরে বাড়ি যে ইকুইটি বিল্ড হয় সেটা সহজে হবে না। বিকজ আপনি 700 বাড়ি কিনতেছেন 900 টাকা দিয়ে, 900,000 দিয়ে 700,000 বাড়ি কিনতেছেন।
সো আপনি কিনতেই কিন্তু হেরে যাচ্ছেন। কিনতে জিততে পারলে কিন্তু ভবিষ্যতে ভবিষ্যতে জিততে পারবেন। দামটা বাড়বে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা সবসময় সাজেস্ট করি যে সেলার যে আস্কিং প্রাইসটা বলে ইটস নট এ রিয়েল প্রাইস, কখনো ডোন্ট রিলাই অন দিস প্রাইস। আচ্ছা, আপনি আপনার মতো করে সিএমএ করবেন, যদি আপনি না পারেন আপনার রিয়েল এস্টেট এজেন্টের সহায়তা নেবেন, এবং এজেন্টদের মধ্যে যাদের প্রফেশনালিজম এবং ক্রেডেনশিয়ালিটি আছে ওইসব এজেন্টদের কাছে যাবেন, যাদের প্রচুর নেটওয়ার্ক আছে, যাদের এই যে প্রসেসগুলো বললাম সিএমএ প্রসেসে যাদের অগাধ নলেজ আছে, শুধু তারাই আপনাকে প্রকৃত মূল্য বের করে দিবে। এবং আমাদের বায়ারদেরকে আমরা তাই করি যে দিস ইজ দ্য রাইট প্রাইস এবং এটাতে কোট করেন। এবং আমি দেখেছি, আমি রিসেন্টলি একটা হাওয়ার্ড বিচে একটা বাড়ি কন্ট্যাক্ট করেছি, আমরা সিএমএ করে একদম ন্যায্য মূল্যে ওই বাড়িটা আস্কিং প্রাইস থেকে 150,000 কমে আমরা কিনেছি। মানে এত বেশি আস্কিং প্রাইস ছিল 150,000 আস্কিং প্রাইস মোস্ট ছিল। আমরা রিয়েল এস্টেট প্রাইস করে এবং সেলারকে বোঝাতে সক্ষম হয়েছি যে তুমি যে কোটটা করছো দিস ইজ নট রিয়েল প্রাইস, দিস ইজ দ্য রিয়েল প্রাইস। মানে মার্কেট ভ্যালু এটা নয়, তোমার বাড়ির ভ্যালু এটা না। তখন জিজ্ঞেস হোয়াই কেন নয়, তখন কিন্তু আমরা ব্যাখ্যা দিছি, দেখো আমার সিএমএ দেখো, রিসেন্টলি সেল বাড়ি দেখো, পেন্ডিং সেল বাড়ি দেখো, এই যে তোমার যে সমসাময়িক একটা বাড়ির সেকেন্ড ব্লকে এই দামে বিক্রি হয়েছে বা মার্কেট প্রাইস এরকম, তখন সেলারকে কিন্তু আমরা কনভিন্স করেছি। যখন সে আমাদের তথ্য উপাত্ত এবং আমাদের ডাটা দেখেছে, তখন সে কিন্তু 150,000 কম দামে অ্যাক্সিস প্রাইস থেকে আমার ভাইয়েরকে কিনে দিছি। আমি বিলিভ করি উনি হয়তো এই অনুষ্ঠানটা দেখতেছেন, উনিও খুশি হবেন এই অনুষ্ঠান দেখতে। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ। আপনার বুঝলাম এই বিষয়টা, আমরা বুঝলাম, অর্থাৎ আস্কিং প্রাইসটাই প্রাইস নয়। সুতরাং আমরা যখনই বাড়ি কিনতে যাব তখন এই বিষয়টা মনে রেখে, অর্থাৎ বাড়ির টোটাল বাড়িটাকে একজন ভালো রিয়েলটর যারা আছেন, যারা সিএমএ করতে পারেন, তাদের মাধ্যমে যাওয়াটাই হচ্ছে বেটার, এবং সেক্ষেত্রে আমি প্রকৃত মূল্যে বাড়িটা কিনতে পারবো। রাইট, এবং ইট ইজ রিকমেন্ডেড, আমরা সবসময় এটাই রিকমেন্ড করি যে প্রফেশনাল এবং ক্রেডেনশিয়াল রিয়েল এস্টেট এজেন্টের সহায়তা নিন। এটা একটা জটিল প্রক্রিয়া আছে। এক্ষেত্রে প্রকৃত যে রিয়েল এস্টেট মার্কেট বা এমএলএস যেটাকে আমরা বলি, এর বাইরে এসে এইটার যেটা বলছি, এর বাইরে এসেও আর কোনো উপায় আছে কি যেখান থেকে কম দামে বাড়ি কেনা যায়? যদি বা সিলেক্ট গুলো যদি একটু বলেন আপনি। রানা ভাই, থ্যাংক ইউ সো মাচ। এটা অসম্ভব দারুণ একটা কোশ্চেন, একই সঙ্গে এটা একটা ইনফ্লুয়েন্সিয়াল কোশ্চেন। রানা ভাই আমাদের সব সিক্রেট আমাদের বলতে বাধ্য হয়। রানা ভাই অনেক সুন্দর কোশ্চেন করেন, আমি বিশ্বাস করি বায়াররা এতে অনেক লাভবান হবেন। রানা ভাই যে কোশ্চেনটা করছেন যে প্রচলিত যে আমাদের রিয়েল এস্টেট মার্কেট, এটাকে আমরা বলি MLS, মাল্টিপল লিস্টিং সার্ভিস, এটার বাইরে এসে কম দামে কোনো বাড়ি কেনার সুযোগ আছে কিনা? ডেফিনেটলি রানা ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা রিয়েল এস্টেটের ভাষায় আমরা বলি এদের এই প্রপার্টিগুলোকে আমরা বলি ডেস্টেস প্রপার্টি। এখন ডেস্টেস প্রপার্টিগুলো কি? ডেস্টেস প্রপার্টিগুলো হলো যে প্রপার্টিগুলার ওনার বিভিন্ন টাইপের হার্ডশিপ ফেস করতেছে। একটা কেউ ফিনান্সিয়াল হার্ডশিপ ফেস করতেছে, সে অর্থাৎ মর্গেজগুলো ভালো মতো দিতে পারতেছে না। অনেকে আছে লিগ্যাল কিছু ইস্যুজ আছে, ট্যাক্স লিয়েন খেয়ে বসে রয়েছে, বা অন্য আরো কিছু ইস্যু। অনেকের চাকরিও অনেক সময় যারা চাকরির উপর নির্ভর করে, রাইট, সেখান থেকে সেটা হয়তো চাকরিটা সাময়িকভাবে গেছে, এটাও হতে পারে। রাইট। তো দুইটা যারা ডিস্ট্রেস প্রপার্টি, ওই প্রপার্টিগুলোকে বলি যারা ফিনান্সিয়াল হার্ডশিপ ফেস করতেছে অথবা লিগ্যাল কোনো ইস্যু ফেস করতেছে, যার কারণে সেই বাড়িটা বিক্রি করার জন্য খুবই ইচ্ছার বিরুদ্ধেও বিক্রি করে দিতে বাধ্য হয়। তো এই প্রপার্টিগুলোকে আমরা রিয়েল এস্টেটের ভাষায় বলি যে ডিস্ট্রেস প্রপার্টি। এখন এক্সাম্পল স্বরূপ আমরা বলি, যেমন ফি ফরক্লোজার কিছু হোম আছে। এখন ফি ফরক্লোজারটা কি? ফি ফরক্লোজারটা হলো কোনো কারণে আপনি মর্গেজ দিতে পারতেছেন না, অর্থাৎ ইনস্টলমেন্টে আপনি বাহাইন্ডে চলে গেছেন, বাট স্টিল বাড়িটা ফরক্লোজারে যায় নাই। তো তখন আপনি কি করবেন? আপনি এই বাড়িটা যদি কিনে ফেলতে পারেন ওই ধরনের ওনারকে বাইর করে, তখন কিন্তু এটা মার্কেট থেকে কম প্রাইসে কেনা যায়। তারপরে ফরক্লোজার প্রপার্টি আছে। ফরক্লোজার প্রপার্টি হলো কোনো কারণে বড়োয়ার তার লোনের যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল এগুলো ফেল করছেন, ফেল করার কারণে অলরেডি লেন্ডার এই বাড়িটার ওনারশিপ নিয়ে এই বাড়িটা সে কোর্টের মাধ্যমে সেল করে দেবে, অকশানে সেল করে দেবে। এখন আপনারা যারা অভিজ্ঞ আছেন, আপনারা অকশানে গিয়ে এই বাড়িগুলা মার্কেট প্রাইস থেকে অনেক কম দামে, অনেক সময় 100-200 হাজার কম দামে আপনারা কিনে ফেলতে পারবেন। বাট এই ক্ষেত্রে আপনার ওই যে প্রফেশনালিজম এবং ক্রেডেনশিয়ালিটি খুবই দরকার। কারণ আপনি যদি এখানে যদি বুঝে শুনে না করতে পারেন, অনেক সময় সবসময় যে দিতে যাবেন ঠকারও সম্ভাবনা থেকে যায়।
তারপরে আছে রিয়েল এস্টেট ওন্ড, এটাকে আমরা বলি REO। এটা হলো কি রানা ভাই, এটা হলো ধরেন কিছু কিছু প্রপার্টি আছে, এরা অকশন টেবিলে গেল, কোর্টে গেল, অকশনে এখন কেউ এই বাড়িটার যে অফসেট প্রাইস দিছে এই প্রাইসের উপর কেউ বিড করে না। সবাই মনে করে এই যে এটা বোধহয় হয়তো বাড়িটা পছন্দ হয় না বা প্রাইস পছন্দ হয় না, তখন এরা বাড়িটা কেউ কোট করে না, বিড করে না। বিড না করলে ওই বাড়িটা লেন্ডারের নামে চলে যায়, ব্যাংকের নামে চলে যায়। এই বাড়িটাকে আমরা বলি রিয়েল এস্টেট ওন। এই বাড়িগুলো কিন্তু পরবর্তীতে কম দামে মার্কেটের বাইরে অর্থাৎ MLS এর বাইরে থেকে আপনি এটা কিনে ফেলতে পারেন।